রবীন্দ্রনাথ ঠাকুরের স্বপ্নভূমি বোলপুর শান্তিনিকেতন, লাল মাটির দেশ, গান বাজনার দেশ, শিল্প সংস্কৃতির দেশ আর ভ্রমণ পিপাসুদের জন্য সত্যিকারের স্বর্গ। কবিগুরু একবার বলেছিলেন, শান্তিনিকেতন হলো মনের আশ্রম, যেখানে মানুষ নিজেকে নতুন করে খুঁজে পায়। এখানে লাল মাটির পথগুলো চুপচাপ গল্প বলে, সোনাঝুরির হাওয়া গায়ে লাগলেই মনে হয় যেন অদৃশ্য কবিতার পাতাগুলো উড়ে যাচ্ছে, আর দূরে কোথাও বাউল দাদা গেয়ে ওঠেন দুকলি। মনে হয় জীবনটা আসলেই কত সহজ, কত সুন্দর। নমস্কার বন্ধুরা, আমি রাহুল। যাযাবার মন নিয়ে বেরিয়ে পড়ি নতুন নতুন অভিজ্ঞতার সন্ধানে। আমি ছোট্ট একটা বাইক রাইড করে রামপুরহাট থেকে বোলপুর যাচ্ছি অঙ্কিতা আর আয়ুষকে সঙ্গে নিয়ে। তোমরা যারা একদিনে বোলপুর ঘুরে দেখতে চাও, তারা সকাল 9টা থেকে 10টার মধ্যে পৌঁছে যাও বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। তারপর স্টেশনের বাইরে থেকে একটা টোটো রিজার্ভ করে নাও। বোলপুরের সাইট সিনগুলো ঘুরে দেখানোর জন্য 1000 থেকে 1200 টাকা নেবে। আর তোমরা যদি কঙ্কালীতলা ঘুরে দেখতে চাও, তাহলে ধরে নাও আরও 3 থেকে 400 টাকা এক্সট্রা নেবে। ওই যে বলছিলাম না যে আয়ুষকে নিয়ে এসেছি, আমাকে কিছুক্ষণ পরে থামতেই হবে। একবারেই যাওয়া যেত, কিন্তু আয়ুষের জন্য একটু থামতেই হলো। একটা চায়ের দোকানে থেমেছি, একটু চাটা খেয়ে। আয়ুষ সকালে কিছু খেয়ে বেরোয়নি, ওকে একটু বিস্কুট খাইয়ে তারপর তখন আবার কঙ্কালীতলার দিকে যাব। আমাদের টি ব্রেক কমপ্লিট হলো, আর বেশি দূর নেই, 20-25 মিনিট মতো লাগবে, ম্যাপে সেটা দেখাচ্ছে। মন্দিরের সামনে অনেক ডালার দোকান, আর এই হচ্ছে মন্দিরের মেন গেট। বোলপুর সাইট সিনের মধ্যে এই কঙ্কালীতলাও পড়ে। এটা একটা বিখ্যাত শক্তিপীঠ। পুরাণ মতে দেবী সতীর কোমরের নিচের অংশ বা কঙ্কাল এখানে পড়েছিল, সেই থেকেই জায়গাটির নাম হয় কঙ্কালীতলা। আগের দিন এখানে এসে পুজো দিয়েছিলাম, মানে আগের দিন বলতে বেশ কয়েকদিন আগে এসে, তাই আজকে আর পুজো দিলাম না, শুধু মন্দির চত্বরটা একটু ঘুরে বেরিয়ে যাব। বোলপুরের আর 5টা জায়গার মতো এখানেও হাতের তৈরি খেলনা, ব্যাগ, জামা কাপড় ও ঘর সাজানোর আসবাবপত্র বিক্রি হয়। এই কঙ্কালীতলার ফুল ডিটেলস ব্লগ আমার চ্যানেলে রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আমি উপরের আই বাটনে দিয়ে দেব। কঙ্কালীতলা হচ্ছে 51 সতীপীঠের শেষ সতীপীঠ, আর এই কুণ্ডেই পড়েছিল দেবীর কাঁখাল বা কোমরের অংশ বা কঙ্কাল, যাই বলো না কেন। এই জলটাকে কিন্তু বেশ পবিত্র বলে মনে করা হয়। সামনে কোপাই নদী আছে, ওদিকটা একবার ঘুরে আসি। এই কোপাই নদীকে ঘিরেই রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ছোট নদী কবিতাটা কিন্তু লিখেছিলেন। আমরা কঙ্কালীতলার মন্দির চত্বরেই কিন্তু সকালের খাবারটা খেয়ে নিয়েছিলাম। কঙ্কালীতলা ঘুরে দেখা হলো। সোনাঝুরির হাট 10:30 থেকে বসতে লাগে, আর যদি সৃজনী শিল্পগ্রামটা এখন খোলা থাকে তাহলে সেখানেও যাওয়া যেতেই পারে। আর এই বোলপুর শহরে যেসব হোটেল বা রেস্টুরেন্ট বা লজ এসবগুলো রয়েছে না, এদের নামগুলো কিন্তু সব অ্যাস্থেটিক টাইপের, মানে সোনার বাংলা, সোনার গাঁ, এই বাঙালি বাবু, 16 আনা, রাঁধুনি, হেসেল, এসব টাইপের। সৃজনী শিল্পগ্রামে ঢোকার জন্য কিন্তু টিকিট কাটতে হয়। টিকিট মূল্য 30 টাকা করে। বাচ্চাদের টিকিট লাগে না, আয়ুষের বয়স 5-এর নিচে, 5 থেকে 12 বছর পর্যন্ত হাফ টিকিট নেই। আমি বেসিক্যালি সুরুল রাজবাড়ি যাচ্ছিলাম, মানে ম্যাপে দেখলাম যে এটা 11টার আগে খোলে না। তা রাজবাড়ি যেতে যেতেই রাস্তার উপরে এই সৃজনী শিল্পগ্রামটা পড়লো, আর দেখলাম খোলাও আছে, তার জন্য এখানে ঢুকলাম। তারপরে তখন সুরুল রাজবাড়ি যাব। আর জায়গাটা বেশ ভালো, সাজানো গোছানো, বিভিন্ন রকম শিল্পকলা এখানে প্রদর্শন করা হয়েছে। আমরা যে এখানে বাইক নিয়ে এসেছি, এখানে কিন্তু বাইক রাখার পার্কিংয়ের কোনো ব্যবস্থা নেই। প্লাস হেলমেটগুলো আমাদেরকে এভাবে হাতে নিয়ে ঘুরতে হবে। হেলমেট রেখে দেওয়ার বা ব্যাগ রেখে দেওয়ারও সেরকম কোনো ব্যবস্থা নেই। স্ট্যাচুটা দেখো, মহাত্মা গান্ধীর স্ট্যাচু। পুরাতন চেনের যে ভাঙাচোরা হয় সেগুলো দিয়ে, লোহা দিয়ে বানানো হয়েছে।
সোনাঝুরির হাট আর কি যাব, এখানেই এত জামা কাপড়, কাঁথা স্টিচ, শাড়ি বা এইসবের খাদির দোকান আছে, তা আর বলার নেই। আমরা এখন পশ্চিম বাংলায় আছি। বেসিক্যালি এই ঘরগুলো হচ্ছে বিভিন্ন জেলার বিভিন্ন রকম যে কালচার আছে সেগুলোকে তুলে ধরা হয়েছে এই ঘরের মধ্যে। আগের দিনে মানুষ এভাবেই দেওয়ালে বিভিন্ন রকম ছবি এঁকে রাখতো। আমাদের পশ্চিমবঙ্গের ঐতিহ্য দুর্গাপুজো, মাটির পুতুল, কিছু বাদ্যযন্ত্র এখানে সাজিয়ে রাখা আছে। আগেকার দিনে এরকমভাবেই বিয়ে করে বউ যেত পালকি চড়ে, এখন আর এসব দেখাই যায় না। আমরা একলা পেয়ে পশ্চিমবাংলা থেকে উড়িষ্যার দিকে যাচ্ছি। পটচিত্র ঘর, উড়িষ্যার যেসব কালচারাল বাদ্যযন্ত্র সেগুলো সব এখানে রয়েছে। ওখানে কিছু জামা কাপড় টাইপের আছে, এগুলো সব বাজনা। আর এইদিকে রয়েছে গয়নাগাটি, যেগুলো আগেকার দিনের লোকে ব্যবহার করতো, এখনও হয়তো করে। মনে হচ্ছে যেন একদম অনেক পুরাতন যুগে চলে এসেছি, 1980, 70 এইসব দশকের দিকে। এই জিনিসপত্রগুলো দেখে সেইগুলোই মনে হচ্ছে। ওড়িশার মন্দির ঠিক এরকমই হয়। ওড়িশার গ্রাম্য জীবন কেমন ছিল সেটা এখানে তুলে ধরা আছে। রান্না করার জিনিসপত্র, শিল নোড়া, উনুন, চাঁদির রথ যেটা অর্জুন টেনেছিল মহাভারতের সময়, সেরকম টাইপেরই। এদিকে বেতের তৈরি কিছু জিনিসপত্র, এগুলোকে বৃত্তি বলে আমি জানি, দেখেছি। এগুলো দিয়ে মাছ ধরা হতো আগেকার দিনে। এই যে এগুলো দিয়ে মাছ ধরা হতো। এটা সিকিমের যেরকম ঘরবাড়ি হয় সে স্ট্রাকচারে তৈরি। হ্যাঁ, ড্রাগন। মিজোরামের লোকজন ঠিক এভাবে বসবাস করতো, এখনও হয়তো করে। এদিকে ওদের ট্র্যাডিশনাল পোশাক, মুখোশ, হাতিয়ারও রয়েছে। আইয়ে না আমরা বিহার মে, আমরা এখন চলে এলাম বিহারে। এই হচ্ছে একটা গ্রাম্য পরিবেশের বিহারি বাড়ি। এরকম ফুল গাছটা বেশ সুন্দর লাগছে। বিহারের একটা মহিলা এরকম শাড়ি পরে থাকে। ওইদিকে বিহারের গ্রাম্য পরিবেশ সেগুলো রয়েছে। এইদিকে রয়েছে পুতুল নাচ, বাদ্যযন্ত্র, বিভিন্ন ধরনের গয়নাপাতি এসব। এটা কি বলতো, এটা হচ্ছে লম্ফ। আগে তো কারেন্ট ছিল না, তখন এগুলো ব্যবহার করা হতো। এখানে আছে বাদ্যযন্ত্র, এইদিকে আছে কিছু মাটির পুতুল, মাটির ভাঁড়। এটা রান্নাঘর, এরকমভাবেই রান্না হতো, রান্না করার জিনিসপত্র। হরি গাছ পশ্চিমবাংলার মতো বিহারেও আছে, মানে থাকে আর কি বাড়িতে। এটা হচ্ছে একটা আসামের বাড়ি। এগুলোতে সুতো বা তাঁত বোনা হতো এইসবগুলোতে। আমার মামার বাড়িতেও এগুলো ছিল, তার জন্য চিনতে পারলাম এক দেখাতে। আর এইদিকে একজন আসামি মহিলা বেতের কাজ করছে। এগুলো সব হচ্ছে বাসনপত্র। এটা মাছ ধরার জিনিস, এটা চাষবাসের সব জিনিসপত্র এখানে আছে। আর এখানে আছে জামা কাপড়, এসব ট্র্যাডিশনাল সব। আর এখানে কিছু অসমীয় ভাষায় বই রয়েছে। মণিপুর, মণিপুরে যখন বিয়ে হয় তখন বর আর কনে এই পোশাক পরে। এটা রান্নাবান্নার জিনিস, আসবাবপত্র, মুখোশ আছে। আর এইভাবে মণিপুরি লোকেরা কীর্তন টাইপের কিছু একটা করে। বেসিক্যালি ভারতবর্ষে যতগুলো রাজ্য আছে সব রাজ্যেরই ঘর মোটামুটি আছে মনে হচ্ছে। আর তারই কালচারাল সাইটগুলো এই ঘরের মধ্যে তুলে ধরা হয়েছে এই শিল্প সৃজনী গ্রামে। এটা হচ্ছে নিকোবর, এটাই মনে হয় লাস্ট, এর পরে আর দেখতে পাচ্ছি না। এই ঘরটা কিন্তু সবার থেকে আলাদা, মানে নিচে এরকম পিলার দিয়ে উঁচু করে রাখা আছে, উপরে ঘর। কেননা নিকোবর তো জলের উপরেই, দ্বীপের উপরে হয়তো জল ঢুকে যেত সবসময় বলে এরকমভাবেই বাড়ি তৈরি করা হতো। ওইদিকে নিচে পিলার দিয়ে উঁচু করা হতো, বাঁশ হোক বা অন্য কিছু কাঠ দিয়ে, আর উপরে এভাবে বাঁশ দিয়ে ঘর তৈরি করা হতো। এত ছোট রাস্তা, এই চলে এসেছি সুরুল রাজবাড়ি।
বোলপুরে অবস্থিত এই সুরুল রাজবাড়ির বয়স প্রায় ৩০০ বছরের কাছাকাছি। ১৭৫০ সালে ব্যবসায়ী শ্রীনিবাস সরকার এটিকে তৈরি করিয়েছিলেন। এর জন্য এটাকে সরকার বাড়িও বলা হয়ে থাকে। এই সুরুল রাজবাড়িতে কিন্তু প্রায় ৩০০ বছর থেকে দুর্গাপূজা হয় প্রতি বছর, এবং বেশ জাঁকজমক হয়। মানে শুধুমাত্র বোলপুর যে তা নয়, বাইরে থেকেও এই রাজবাড়ির পুজো দেখতে, দুর্গাপুজো দেখতে অনেকেই আসেন। ওই যে উপরে ওই জানলাগুলো দেখছো, ওইদিকেই রাজবাড়ির মহিলারা দুর্গাপুজো দেখতেন তাদের সময়। এখানে অনেক ছোট বড় সিরিয়াল বা সিনেমার শুটিং হয়েছে। তাছাড়াও এই জায়গাটা প্রি ওয়েডিং শ্যুট বা পোস্ট ওয়েডিং শ্যুট বা যে কোনো ফটোশ্যুটের জন্য খুব সুন্দর একটা জায়গা। এই রাজবাড়ির আশেপাশে অনেক ছোট বড় টেরাকোটা মন্দির আছে, যার দেওয়ালে খোদাই করা আছে বাংলার প্রাচীন শিল্প ও সংস্কৃতির গল্প। বিশেষ করে লক্ষ্মী জনার্দন মন্দিরের টেরাকোটায় দেখা যায় রাম রাবণের যুদ্ধ, রামের অভিষেক আর রাবণের সভার দৃশ্য। এছাড়াও আছে রেখা দেউল শৈলীর শিব মন্দির, যেখানে দেখা যায় শিব তানপুরা বাজাচ্ছেন। সুরুল রাজবাড়ি থেকে এবার আমরা যাব রায়পুর রাজবাড়ির দিকে। এখান থেকে ওই ১০-১২ মিনিট মতো লাগবে যেতে, ৫ কিলোমিটার মতো রাস্তা। রায়পুর যে গ্রাম, সেই গ্রামের ভিতরে আমরা ঢুকে পড়েছি। এখান থেকে আর ৩-৪ মিনিট মতো লাগবে রাজবাড়ি যেতে। শুনেছি রাজবাড়িতে নাকি ক্যামেরা করতে দেয় না, তার জন্য চার্জ করে ১,০০০-১,২০০ টাকা। দেখি ওখানে গিয়ে পৌঁছাই ঠিকই চার্জ নেয় নাকি, ভুয়ো খবর যেগুলো আমি শুনেছি সেগুলো। ওই এই তো, হ্যাঁ চলে এসেছি রায়পুর রাজবাড়ি। একটা ভগ্নাবশেষ দেখতে পেলাম, দেখি কোন দিকে ঢোকা যায়। আর একটু আগে। বোলপুর থেকে মাত্র ৬ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ছোট্ট ও শান্ত একটি গ্রাম রায়পুর। আজ এটি সাধারণ এক নিস্তব্ধ গ্রাম হলেও একসময় এখানে দাঁড়িয়েছিল এক মহামান্বিত প্রাসাদ, রায়পুর রাজবাড়ি বা রায়পুর জমিদার বাড়ি, কিংবা কারো কারো কাছে লর্ড সিংহ প্যালেস। সিংহ পরিবার ১৫০০ শতকের কাছাকাছি অযোধ্যা থেকে রায়পুরে আসেন। সেই সময় থেকেই জমিদারের ভিত্তি তৈরি হয়, আর এই ১৫০০ শতককেই রায়পুর রাজবাড়ির প্রাথমিক সূত্রপাত বলে মনে করা হয়। একসময় এই প্রাসাদেই ছিল ১২০টি কক্ষ, আর প্রাসাদের আয়তন ছিল ২০ একর, মানে প্রায় ৮০,০০০ বর্গমিটার। সিংহ পরিবারের ঐশ্বর্য সেই সময় পুরো বীরভূম জুড়েই ছড়িয়ে পড়েছিল। শোনা যায় মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর সিংহ পরিবারের জমিদার ভুবন মোহন সিংহর কাছ থেকে মাত্র ১ টাকায় জমি কিনেছিলেন, যেখানে পরে গড়ে উঠেছিল শান্তিনিকেতন। এই রাজবাড়িতেও বেশ কয়েকটি সিনেমার শুটিং হয়েছে। তাছাড়াও এখানে বিভিন্ন ধরনের ফটোশ্যুট করা যায়, তোমরা চাইলে করতে পারো, তবে সেগুলোতে কিন্তু চার্জ নেওয়া হয়। আপাতত লাঞ্চ করতে হবে, লাঞ্চ সেরে তারপর সোনাঝুরির হাটটা ঘুরতে শুরু করব। ওখানে একটু সময় লাগবে। সোনাঝুরির হাটে প্রবেশ করার আগে আমরা এই হোটেল থেকে লাঞ্চ করেছিলাম। হোটেলে ঢুকে দেখি আমরা ছাড়া আর কোনো কাস্টমার নেই। প্রথমে ভাবলাম হোটেলটা হয়তো খুব একটা ভালো না অথবা চালু নয়, কিন্তু মোটেই সেরকম নয়। হোটেলের খাবার এবং অ্যাম্বিয়েন্স এবং স্টাফদের ব্যবহার যথেষ্ট ভালো ছিল। আমরা নিয়েছিলাম ভেজ থালি, দাম পড়েছিল ১৮০ টাকা প্লাস 5% জিএসটি। খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট করে আমরা চলে যাই সোনাঝুরির হাটে। এই সোনাঝুরির হাটকে বোলপুরের সবচেয়ে বড় আকর্ষণও বলা চলে। এখানে বাউলরা গান গায়, স্থানীয় শিল্পীরা তাদের শিল্পকর্ম সাজিয়ে রাখে, আর চারিপাশের লাল মাটি এই জায়গাটাকে আরও সুন্দর করে তোলে। এই হাটে তোমরা পাবে কাঁথা স্টিচ ও খাদির বিভিন্ন রকমের পোশাক, মাটির ও কাঠের কারুকার্য করা বিভিন্ন রকম ঘর সাজানোর জিনিসপত্র, বাঁশ ও বেতের সামগ্রী, লোকসঙ্গীতের সুর, আর স্থানীয় খাবারের স্টলও তোমরা দেখতে পাবে। বিশেষ করে এখানকার মিষ্টি দই আর রাবড়ি তো বেশ বিখ্যাত। তোমরা হয়তো অনেকেই বলবে বোলপুরের সাইট সিন ব্লগে আমি শান্তিনিকেতন, কলা ভবন, ইউনিভার্সিটির ক্যাম্পাস অথবা উপাসনা গৃহ কিছুই দেখালাম না। এগুলো সব আমার আগের থেকে দেখা ছিল বলে আমি আর সেদিকে গিয়ে আমার সময় নষ্ট করিনি। তোমরা চাইলে অবশ্যই ঘুরে দেখতে পারো। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও শেয়ার করতে যেন ভুলো না।